রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সাইদ খাতিবজাদে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র তাদের দেশের নাগরিকদের বেহিসাবিভাবে হত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিস্তারিতভাবে সাম্প্রতিক ঘটনাগুলোর কথা তুলে ধরে জানান যে ইরানি সরকার এবং জনগণ সমষ্টিগত ধৈর্য, একতা ও স্থিতিশীলতার মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় অতিক্রম করেছে। যদিও এই সময়ে দেশ গভীর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের মধ্যে শোক ও দুঃখের অনুভূতি বিরাজ করছে। তিনি বলেন, দেশের শোকের পরিস্থিতি অত্যন্ত গভীর এবং সরকারের লক্ষ্য হচ্ছে বেহিসাবিভাবে নিহতদের রক্তের ন্যায় বিচারের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা, যাতে কেউ পুনরায় এই ধরনের অপরাধ করতে সাহস না পায়। খাতিবজাদে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি এবং ইসলামী বিশ্বের ক্ষতির জন্য জায়নিস্ট রেজিমের দীর্ঘমেয়াদী কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই রেজিমের প্রচেষ্টা মূলত আঞ্চলিক বিভাজন এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার কৌশলের অংশ। সম্প্রতি ইরানের ভেতরে সন্ত্রাসী হামলার চেষ্টা তিনি অতীতের কৌশলগত ব্যর্থতার ধারাবাহিকতা হিসেবে দেখান। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু কিছু বিদেশি শক্তি মানবাধিকারের ধারণাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যারা গাজা এবং অন্যান্য অঞ্চলে অসংখ্য নিরীহ মানুষের রক্তের সঙ্গে যুক্ত, তারা মানবাধিকারকে অপব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচারণা চালাচ্ছে। অধিবেশনের সমাপনীতে তুরস্ক সহ ওআইসির অন্যান্য সদস্য রাষ্ট্র ইরান ভূখণ্ডের অখণ্ডতা এবং দেশের স্থিতিশীলতার প্রতি সমর্থন জানান। তারা বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানায় এবং ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রদর্শন করে। ইরানি কর্তৃপক্ষ জানায় যে 2025 সালের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া অর্থনৈতিক সমস্যার কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ 2026 সালের 8 থেকে 10 জানুয়ারির মধ্যে সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীর হাতে হাইজ্যাক করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে উস্কানিমূলক পরিবেশে পরিচালিত হয়েছে। ক্রিমিয়ান তাতারদের প্রতিরোধ আন্দোলন রাশিয়ার সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্য নিয়ে সক্রিয় রয়েছে। আতেশ নামের একটি গোপন সংগঠন, যার অর্থ ক্রিমিয়ান তাতার ভাষায় আগুন, দাবি করেছে যে তারা হাজার হাজার মানুষকে, এমনকি রুশ সেনাদেরকেও নাশকতামূলক কর্মকাণ্ডে প্রশিক্ষণ দিয়েছে। সম্প্রতি পশ্চিম রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি সাবস্টেশনে অগ্নিসংযোগের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অস্ত্র ও রসদ বহনকারী একটি গুরুত্বপূর্ণ রেল লাইন বন্ধ হয়ে যায়। আতেশ জানায়, শত্রুর বিদ্যুৎ গ্রিডের দুর্বল জায়গায় আঘাত করে তাদের পেছনের কাঠামো অচল করাই তাদের কৌশল। ইউক্রেনের দখলকৃত এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণ জোরদার করলেও সামনের সারির পাশাপাশি পেছন দিক থেকেও প্রতিরোধের মুখে পড়ছে। তথাকথিত পার্টিজান গোষ্ঠীগুলোর মধ্যে আতেশ সবচেয়ে সক্রিয়। গত বছরে রুশ নিয়ন্ত্রিত এলাকায় সংগঠিত নাশকতার অর্ধেকের বেশি ঘটনা তারা দাবি করেছে। সংগঠনের এক সমন্বয়ক আল জাজিরাকে বলেন, এটি ক্ষয়যুদ্ধের সময়, যেখানে অভ্যন্তরীণ প্রতিরোধের ভূমিকা ক্রমেই নির্ণায়ক হচ্ছে। দখলদাররা তাদের পেছনের প্রতিটি ট্রাক বা রেলপথ পাহারা দিতে পারে না। 2022 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত আতেশের মূল ভিত্তি ক্রিমিয়ান তাতার হলেও এতে ইউক্রেনীয়, এমনকি কিছু রুশ ও বেলারুশিয়ান সদস্য রয়েছে। তারা বলে, ভেতর থেকে রুশ সামরিক যন্ত্রের পদ্ধতিগত পতন ঘটানোই তাদের লক্ষ্য। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভেতরে ও দখলকৃত এলাকায় নাশকতা বেড়েছে। সামরিক দপ্তরে অগ্নিসংযোগ থেকে শুরু করে রেল অবকাঠামো ও রসদবাহী ট্রেন লক্ষ্যবস্তু হয়েছে। গবেষকদের মতে এসব কর্মকাণ্ড কখনো ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সমন্বয় থাকে, আবার কখনো অনলাইন নিয়োগের মাধ্যমে স্বাধীনভাবেও ঘটে। আতেশ দাবি করে তারা বিকেন্দ্রীভূত কাঠামো ও এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবহার করে নিরাপত্তা এবং ইউক্রেনীয় বাহিনীকে তথ্য সরবরাহের কাজ করে যাচ্ছে। ঝুঁকি সত্ত্বেও
প্রতিরোধ অব্যাহত রয়েছে, কারণ অনেকের কাছে এটি ব্যক্তিগত লড়াই। ক্রিমিয়ান তাতাররা দীর্ঘদিন নিপীড়নের ইতিহাস বহন করছে। 1800 শতকে রুশ দখল এবং 1944 সালে স্ট্যালিনের আদেশে গণনির্বাসন এবং 2014 সালে ক্রিমিয়া দখলের পর অধিকার হরণ। আতেশের এক কর্মীর ভাষায়, দখলদারদের শেষ পর্যন্ত তাড়ানো না পর্যন্ত তাদের আগুন নিভবে না। বিশ্বব্যাপী রুলস বেসড অর্ডার বা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছে, এমনটাই বলা হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সামরিক ও আর্থিক প্রভাবের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যবস্থা এখন ধ্বংসের পথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে। কয়েক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করেছে, গ্রিনল্যান্ডের উপর আগ্রাসনের হুমকি দিয়েছে এবং পশ্চিমা জোটের যে কোনো দেশের বিরুদ্ধে শুল্ক চাপানোর প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা, যা এই আধুনিক বিশ্ব ব্যবস্থার প্রতীক, তার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস নামে একটি সম্ভাব্য উত্তরসূরি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। কার্নি বলেন, পূর্বের নিয়মভিত্তিক ব্যবস্থার শক্তি সত্যে নয়, বরং সবাই সেই সত্য অনুসরণ করার দৃঢ় চেষ্টায় নিহিত। যখন কেউ এই অভিনয় থামায়, তখন সেই বিভ্রান্তি ভেঙে যায়। ট্রাম্পের আচরণ, যেমন গ্রিনল্যান্ড দখলের আগ্রহ বা ভেনেজুয়েলায় হুমকি, প্রমাণ করেছে যে পুরনো নিয়ম, সার্বভৌমত্ব এবং আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের ধারণা এখন আর কার্যকর নয়। পশ্চিমা দেশগুলোকে স্বীকার করতে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর মিত্র নয়, বরং শক্তিশালী শিকারী। এতে দেখা যাচ্ছে যে নিয়মভিত্তিক ব্যবস্থার অধীনে পশ্চিমা ও ইউরোপীয় মান ও নিরাপত্তার স্বার্থ সবসময় এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বহু আন্তর্জাতিক চুক্তি এড়িয়ে এসেছে, যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আন্তর্জাতিক আদালতের রায়। এছাড়াও জলবায়ু বা ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত প্রতিশ্রুতিও প্রায়শই উপেক্ষা করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই ব্যবস্থার বাস্তবতা ছিল সর্বদা একপাক্ষিক এবং মার্কিন স্বার্থ অনুসারে পরিচালিত। পশ্চিমা দেশগুলো এবং কানাডার মতো দেশগুলোর দৃষ্টিকোণ থেকে এই ধ্বংস এক ধরনের সংকট হিসেবে দেখা যাচ্ছে। তবে গ্লোবাল সাউথ বা কম শক্তিশালী দেশগুলোর জন্য এটি বিশেষ নতুন কিছু নয়। অনেকের কাছে এটি এমন একটি ব্যবস্থা যা কখনো তাদের সুরক্ষা দেয়নি এবং সেটা স্বীকৃতি পাওয়ার মুহূর্তেও। এর সঙ্গে যুক্ত আছে পশ্চিমা পক্ষের দ্ব্যর্থহীন আচরণ, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার কার্যকর না হওয়া এবং ফিলিস্তিনে গণহত্যায় অবহেলা। গ্রিনল্যান্ডের সম্ভাব্য অধিকার দখলকে বিশ্বের শেষ বিন্দু হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি পূর্বের গণহত্যা, সংখ্যালঘু নিপীড়ন বা ভূখণ্ড ধ্বংসের তুলনায় কম গুরুতর নয়। নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা পশ্চিমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, গ্লোবাল সাউথের জন্য তা প্রায়শই কোনো বাস্তব প্রভাব ফেলে না। পশ্চিমের নেতাদের জন্য, যেমন ডাভোসে দেখা গেছে, এটি একটি বিশাল ভূরাজনৈতিক ধাক্কা, যেখানে একসময়কার স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। ইরানের শীর্ষ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি কোনো নতুন আক্রমণ হয়, তারা তাদের সব শক্তি দিয়ে প্রতিশোধ নেবে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত প্রবন্ধে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ইরান যে সীমিত আক্রমণ চালিয়েছিল তা আর পুনরায় ঘটবে না। প্রবন্ধে আরাকচি লিখেছেন, জুন 2025-এ ইরানের যে সংযম দেখানো হয়েছিল তার তুলনায় এবার আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা ছাড়াই সবকিছু দিয়ে প্রতিশোধ নেবে যদি আমাদের উপর নতুন করে হামলা করা হয়। এটা কোনো হুমকি নয়, বরং একটি বাস্তবতা। তিনি আরও সতর্ক করেছেন, পূর্ণাঙ্গ সংঘাত হবে তীব্র, দীর্ঘস্থায়ী এবং এই অঞ্চলের বাইরে সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করবে। ইরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক বর্তমানে অত্যন্ত উত্তপ্ত, কারণ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় অন্তত 4519 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই গণহত্যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানের নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যদি ইরান কখনো তাকে হত্যার হুমকি দেয়, তিনি দেশটিকে ধ্বংস করার জন্য নির্দেশ দেবেন।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কিছু বাহিনী মোতায়েন করা শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর থেকে আসা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে এবং সাথে 3টি ডেস্ট্রয়ার রয়েছে। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এই তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন। আরাকচির এই কঠোর বক্তব্য ট্রাম্পের হুমকি এবং উভয় পক্ষের সামরিক প্রস্তুতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংঘাতের শঙ্কা তৈরি করেছে, যা সমগ্র অঞ্চলে অশান্তি এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার পথে আরও এক ধাপ অগ্রসর হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রির অংশ হিসেবে ইতালির উপপ্রতিরক্ষা মন্ত্রী মাতেও পারোগো ডি ক্রেমনাগো মঙ্গলবার বাংলাদেশ সফর করেন। এ সময় বিমান বাহিনী সদর দফতরে তার সাথে বৈঠকে বসেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। বৈঠকে উভয় দেশ লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্রে স্বাক্ষর করেছে। বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও অংশ নেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতালির সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর কাছ থেকে 10 থেকে 16টি ইউরোফাইটার টাইফুন কেনার কথা রয়েছে সম্মতিপত্রে। মঙ্গলবারের বৈঠকে দুই পক্ষ আলোচনা করেছেন ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের পাইলট প্রশিক্ষণ, স্পেয়ার পার্টস রক্ষণাবেক্ষণ, ওয়েপন সিস্টেম, লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামোগত উন্নয়ন সহ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে। ইউরোফাইটার টাইফুন একটি 4.5 জেনারেশন মাল্টিরোল অ্যাডভান্সড ফাইটার জেট। এর ইঞ্জিন সংখ্যা 2টি। জার্মানি, স্পেন, ইতালি এবং ব্রিটেন যৌথভাবে নির্মাণ করছে এই বিমান। বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড অ্যাভিওনিক্স মডার্ন সেন্সর এবং প্রিসিশন গাইডেড ওয়েপন সিস্টেম। বাংলাদেশ সফরের সময় ইতালির উপপ্রতিরক্ষা মন্ত্রী মাতেও পারোগো, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান সহ আরও অনেক কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পক্ষে অবস্থান নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সক্ষমতা রয়েছে গ্রিনল্যান্ড কিনে নেয়ার। পুতিন বলেছেন, 1867 সালে যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে আলাস্কা কিনেছে। 1916 সালে ভার্জিনিয়া আইল্যান্ড কিনেছে। এখানে তারা গ্রিনল্যান্ড কিনতে পারে। গ্রিনল্যান্ডের দাম হতে পারে $1 বিলিয়ন। আর এটা তো যুক্তরাষ্ট্রের কাছে কোনো অর্থই নয়। বুধবার ক্রেমলিনে রাশিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসিত এলাকা বলা হলেও এটা আসলে ডেনমার্কের একটা কলোনি। ডেনমার্ক গ্রিনল্যান্ডকে কলোনি হিসেবেই রেখেছে সুদীর্ঘকাল ধরে। পুতিন বলেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না রাশিয়া। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের সমস্যা তারা সমাধান করুক। সমর বিশ্লেষকদের মতে পুতিন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পক্ষ নিয়েছেন, কারণ ট্রাম্প এটা করলে তিনি নিজেও হয়তো পূর্ব ইউরোপের কোনো দেশে আগ্রাসন চালিয়ে দখল করতে পারেন। যদিও সম্প্রতি তিনি বলেছেন, পূর্ব ইউরোপের কোনো দেশ দখলের ইচ্ছে তার নেই। তবে ট্রাম্পের ভেনিজুয়েলায় আগ্রাসনের পর পূর্ব ইউরোপের কট্টর রাশিয়া বিরোধী অনেক দেশ বর্তমানে রাশিয়ার আগ্রাসনের আতঙ্কে ভুগছে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় অনেক আগে থেকেই বিভিন্ন দেশ বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ শুরু করেছে। সর্বশেষ নরওয়ে $2 বিলিয়ন ব্যয়ে উত্তর কোরিয়া থেকে সংগ্রহ করতে যাচ্ছে দূরপাল্লার প্রিসিশন গাইডেড মিসাইল। চলতি সপ্তাহে নরওয়ের সংসদ পাশ করেছে এ সংক্রান্ত প্রস্তাব। দক্ষিণ কোরিয়ার K239 চানমু মিসাইলের আওতা 500 কিলোমিটার। এটি একটি 8 চাকার ট্রাক মাউন্টেড মিসাইল। K239 চানমু স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি সেলফ প্রোপেলড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম নামেও পরিচিত। এই মিসাইল কিনবে নরওয়ে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আবারও পরিষ্কার করে বলেছেন, গ্রিনল্যান্ড আমাদের ভূখণ্ড। এটি আমাদের অধীনে নেয়ার জন্য শিগগিরই ডেনমার্কের সাথে আলোচনা শুরু হবে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ এবং পশ্চিম গোলার্ধের একটি ভূখণ্ড। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো বা অন্য কোনো শক্তি এটিকে রক্ষা করতে পারবে না চীন, রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে। গ্রিনল্যান্ড আমাদের অংশে পরিণত হলেই তারা সুরক্ষা পাবে এবং এতে ন্যাটোর কোনো সমস্যা হবে না। ট্রাম্প বলেন, আমরা চাই ডেনমার্ক গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব আমাদের হাতে অর্পণ করুক এবং আমরা এটাকে আমাদের গোল্ডেন ডোম মিসাইল সিস্টেমের আওতায় নিয়ে আসব। ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডে আগ্রাসন চালিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী। তখন আমরা গ্রিনল্যান্ডকে জার্মানির হাত থেকে উদ্ধার করে ডেনমার্কের হাতে তুলে দিয়েছিলাম। আমরা তখন
কি নির্বোধ ছিলাম, কিন্তু আমরা সেটা করেছিলাম। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প পুরো গ্রিনল্যান্ডে আগ্রাসন চালিয়ে দখল না করলেও অন্তত গ্রিনল্যান্ডের একটি অংশ তিনি দখলে নেবেন। সেটা আলোচনার মাধ্যমে সম্ভব না হলে তিনি সামরিক আগ্রাসন চালাবেন সেখানে। তবে বুধবার দাভোস বৈঠকে ট্রাম্প বলেছেন, তিনি আগ্রাসন চালিয়ে গ্রিনল্যান্ড দখল করবেন না, বরং আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করবেন। তুরস্কের কান নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট নির্মাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে চায় পাকিস্তান। পাকিস্তানের লক্ষ্য তুরস্কের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে নিজ দেশে যৌথভাবে এ যুদ্ধবিমান নির্মাণ করা। এ লক্ষ্যে পাকিস্তান বিমান বাহিনী আলোচনা শুরু করেছে তুরস্কের সাথে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে বিমান শক্তিতে সবসময় এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের লক্ষ্য ভবিষ্যতে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষমতা অর্জন। আর এক্ষেত্রে তারা সহায়তা নিতে চায় তুরস্ক থেকে। পাকিস্তান চীন থেকে সংগ্রহ করতে যাচ্ছে 40টির অধিক J-35 নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। চলতি বছরই পাকিস্তান পেতে পারে এ বিমানের প্রথম ডেলিভারি। এ বিমান পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হলে রাতারাতি পাল্টে যাবে পাকিস্তান বিমান বাহিনীর শক্তি ভারতের বিপরীতে। J-35 ফাইটার জেট কেনার জন্য পাকিস্তান অনেক আগেই চুক্তি করেছে চীনের সাথে, কিন্তু ভারত এখনও 5th জেনারেশন ফাইটার জেট কেনার কোনো চুক্তি করতে পারেনি কোনো দেশের সাথে। রাশিয়া থেকে Su-57 কেনা নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। ফলে অন্তত আগামী 5 বছরের মধ্যে ভারতের বিমান বাহিনীতে 5th জেনারেশন ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ভারতের ডিফেন্স.in এর খবরে বলা হয়েছে, ভারত রাশিয়ার সাথে যৌথভাবে নির্মাণ করতে চায় 5th জেনারেশন ফাইটার জেট Su-57। এ যুদ্ধবিমান নির্মাণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর 50% ইতোমধ্যে প্রস্তুত রয়েছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের। কারণ ভারত কয়েক দশক ধরে অ্যাসেম্বল করে আসছে রাশিয়ার Su-30 MKI যুদ্ধবিমান। তাছাড়া ভারত লাইসেন্স নিয়ে নির্মাণ করছে রাশিয়ার MiG-21, MiG-27 যুদ্ধবিমান। ফলে এ বিষয়ে তারা বেশ অভিজ্ঞ। এখন রাশিয়া নকশা ও প্রযুক্তি হস্তান্তর করলে ভারত দ্রুত নির্মাণে সক্ষম হবে Su-57 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা অর্জনের আগ পর্যন্ত জার্মানি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান, মিসাইল সহ জার্মানির সব শক্তিশালী অস্ত্র নির্মাণ ক্ষমতা কেড়ে নেয়। পরাজিত শক্তি হিসেবে আজও জার্মানি ও জাপানের প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের ওপর ন্যস্ত এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তারা শক্তিশালী অস্ত্র নির্মাণ করতে পারে না। তবে জার্মানি বর্তমানে আবার পরিকল্পনা করেছে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার। জার্মানির প্রাথমিক লক্ষ্য হল জার্মান আর্মিকে প্রথাগত দিক দিয়ে ইউরোপের সবচেয়ে শক্তিশালী আর্মিতে পরিণত করা। জার্মান আর্মিতে বর্তমানে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 1,84,000। তাদের লক্ষ্য 2035 সালের মধ্যে এ সংখ্যা 2,60,000-এ উন্নীত করা। চলতি বছর জার্মান আর্মির পেছনে দেশটি খরচ করবে $125 বিলিয়ন, যা মোট জাতীয় উৎপাদনের 2.5%। 2030 সালের মধ্যে জার্মান আর্মির জন্য খরচের পরিমাণ হবে মোট জাতীয় উৎপাদনের 3.5%। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ওপর আর আস্থা রাখতে পারছে না জার্মানি। সে কারণে রাশিয়ার সম্ভাব্য যে কোনো আগ্রাসন মোকাবেলায় জার্মান নিজেই নিজেকে রক্ষার উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে। জার্মানি মনে করে যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলায় আগ্রাসন ও গ্রিনল্যান্ড দখলের হুমকির ফলে ভেঙে পড়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থা। ফলে রাশিয়াও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে দখল করে নিতে পারে। এদিকে বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে মস্কোর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তারা আলোচনা করবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে। বাংলাদেশের জামায়াতে ইসলামীকে ঘিরে যে প্রশ্নটি আজ সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো, তারা কি সত্যি আগামী দিনে দেশ পরিচালনার ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারে? এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ঘিরে এক গভীর টানাপোড়েন। জামায়াত কোনো নতুন দল নয়, আবার নিছক একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনও নয়। এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে একে বাদ দিয়ে দেশের রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করা অসম্ভব। কিন্তু একই সঙ্গে এটিও সত্য, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে জামায়াত এমন এক সুযোগের মুখোমুখি দাঁড়িয়েছে যা তাদের ইতিহাসে আগে কখনো এত স্পষ্টভাবে দেখা যায়নি। জামায়াত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন।
জামাতে ইসলামের জন্ম ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে। প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদী। তখন জামাত ছিল মূলত একটি আদর্শিক ও সামাজিক আন্দোলন, যার লক্ষ্য ছিল মুসলমানদের জন্য একটি নৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা। পাকিস্তান আন্দোলনের সময় জামাত মুসলিম লীগের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়নি, বরং তারা মুসলিম জাতীয়তাবাদের বদলে একটি সর্বভারতীয় ইসলামী রাষ্ট্র চিন্তাকে গুরুত্ব দিয়েছিল। এই আদর্শিক অবস্থানই পরবর্তীতে পূর্ব পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে জামাতের ভূমিকা নিয়ে বিতর্কের মূল উৎস হয়ে দাঁড়ায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ জামাতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দলটির শীর্ষ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর একটি বড় অংশ পাকিস্তানি রাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার জামাতকে নিষিদ্ধ করে এবং দলটির রাজনীতি প্রায় অদৃশ্য হয়ে যায়। কিন্তু ১৯৭৫ সালের রাজনৈতিক পালাবদল ও পরবর্তী সামরিক শাসনের সময় জামাত আবার ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসে। জিয়াউর রহমানের শাসনামলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয় জামাত আমির অধ্যাপক গোলাম আজমের, এবং জামাত সংসদীয় রাজনীতিতে পুনরায় অংশ নেয়ার সুযোগ পায়। নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর জামায়াত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতার অংশীদার হয়। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকার গঠনে জামায়াতের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ। ২০০১ সালের নির্বাচনে জামায়াত সরাসরি জোট সরকারে অংশ নেয় এবং দুটি মন্ত্রিত্ব পায়। এই সময় জামায়াত নিজেদের একটি সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু একই সঙ্গে তাদের অতীত ভূমিকা নিয়ে বিতর্ক, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং আন্তর্জাতিক চাপ তাদের জন্য একটি স্থায়ী বোঝা হয়ে থাকে। দু সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর জামাতের জন্য সময়টি হয়ে ওঠে সবচেয়ে কঠিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কথিত যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। যদিও এই বিচার প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গুরুতর প্রশ্ন ছিল, তবুও রাজনৈতিক বাস্তবতায় জামাতের শীর্ষ নেতৃত্ব একে একে গ্রেপ্তার, দণ্ডিত এবং ফাঁসির মুখে পড়ে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ বহু শীর্ষ নেতা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মাধ্যমে রাজনীতি থেকে চিরতরে অপসৃত হন। দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে, তাদের রাজনীতি নিষিদ্ধ হয়, সাংগঠনিক কাঠামো ভেঙে দেয়া হয় এবং হাজার হাজার কর্মী গুম, খুন বা কারাবন্দিত্বের শিকার হন। এই দীর্ঘ দমন-পীড়নের ফলে জামাতকে অনেকেই রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া একটি শক্তি বলে মনে করছিলেন। কিন্তু ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থান সেই ধারণাকে চূর্ণ করে দেয়। শেখ হাসিনা সরকারের পতন, তার পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং রাজনীতির মাঠে তৈরি হওয়া শূন্যতা জামাতের জন্য এক ঐতিহাসিক সুযোগ তৈরি করে। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর দলটি আবারও প্রকাশ্যে সংগঠিত হতে শুরু করে। কারাগার থেকে মুক্তি পান শীর্ষ পর্যায়ের নেতারা, নতুন নেতৃত্ব সামনে আসে এবং দলটি নিজেদের পুনর্গঠন করে। এই পুনরুত্থানের পেছনে শুধু সহানুভূতি নয়, বরং একটি বড় সামাজিক বাস্তবতা কাজ করছে। গত ১.৫ দশকে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই প্রধান দলের শাসন অভিজ্ঞতায় অনেক মানুষ গভীরভাবে হতাশ। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানগুলোর ভাঙন এবং সহিংস রাজনীতির কারণে জনগণের একটি বড় অংশ বিকল্প শক্তির সন্ধান করছে। জামায়াত এই শূন্যস্থানটি পূরণ করতে চাইছে নিজেদের পরিষ্কার, শৃঙ্খলাবদ্ধ এবং নৈতিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে। তারা বলছে, তারা রাষ্ট্র পরিচালনায় সততা ও জবাবদিহিতা আনবে, দুর্নীতি দমন করবে এবং একটি সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়ন করবে। এই প্রেক্ষাপটে জামাতের সঙ্গে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি জোট বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৪ সালের আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত এই দলটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের চেতনাকে প্রতিনিধিত্ব করার দাবি করছে।
জামাতের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং এনসিপির তরুণ নেতৃত্বের সমন্বয় একটি নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছে। ফলে এটি কেবল ইসলামপন্থী বনাম ধর্মনিরপেক্ষ বিতর্ক নয়, বরং পুরনো বনাম নতুন, স্থবিরতা বনাম সংস্কারের দ্বন্দ্ব হিসেবে হাজির হচ্ছে। তবে জামাতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের অতীত। 1971 সালের ভূমিকা আজও বাংলাদেশের রাজনীতিতে একটি অমীমাংসিত ক্ষত। মুক্তিযুদ্ধের চেতনা এখনও রাষ্ট্রীয় বয়ানের কেন্দ্রবিন্দু। জামাত নেতৃত্ব দাবি করছে যে তারা অতীত থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতের দিকে তাকাতে চান। তারা সংবিধানের প্রতি আনুগত্যের কথা বলছেন, ধর্মভিত্তিক আইন চাপিয়ে দেওয়ার শঙ্কা নাকচ করেছে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকার করেছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে তারা একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে যে তারা কেবল মুসলিম ভোট ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। তবুও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের সমাজ কি একটি ইসলামপন্থী দলকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে দেখতে প্রস্তুত? অনেক বিশ্লেষক মনে করেন, বাংলাদেশি সমাজে ধর্মীয় অনুশীলন বাড়লেও রাজনৈতিক সিদ্ধান্তে মানুষ এখনও তুলনামূলকভাবে বাস্তববাদী। তারা চায় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। জামাত যদি তাদের ইসলামী পরিচয়ের বদলে সুশাসন ও সংস্কারের উপর জোর দিতে পারে, তাহলে তারা একটি বড় অংশের সমর্থন পেতে পারে। কিন্তু যদি তারা আদর্শিক কঠোরতায় ফিরে যায়, তাহলে কেন্দ্র ও মধ্যবাম রাজনৈতিক শক্তিগুলোর প্রতিরোধের মুখে পড়বে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও জামায়াতের সম্ভাব্য উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে একটি বিশেষ ধারায় পরিচালিত হয়েছে। জামায়াতের সঙ্গে ভারতের শাসক গোষ্ঠীর ঐতিহাসিক দূরত্ব ও আদর্শিক বৈরিতা রয়েছে। ফলে জামায়াত নেতৃত্বাধীন সরকার হলে দিল্লির সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করা কঠিন হতে পারে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে জামায়াত তুলনামূলকভাবে আগ্রহী হতে পারে, যা আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতেও জামায়াত একটি সংবেদনশীল ইস্যু। মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে তাদের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সব মিলিয়ে জামাতে ইসলামীর সামনে সুযোগ ও ঝুঁকি পাশাপাশি দাঁড়িয়ে আছে। ইতিহাসের সবচেয়ে কঠিন দমন পীড়নের পর তারা এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে পৌঁছে গেছে যেখানে তাদের সামনে বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে ক্ষমতার অংশীদার হওয়ার, এমনকি জোটের নেতৃত্ব দেওয়ার। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে তাদের কেবল সাংগঠনিক শক্তি বা সহানুভূতির উপর নির্ভর করলেই চলবে না। তাদের প্রমাণ করতে হবে যে তারা অতীতের বোঝা অতিক্রম করে একটি অন্তর্ভুক্তিমূলক, সংস্কারমুখী এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তা উপস্থাপন করতে পারে। এই নির্বাচন শেষ পর্যন্ত ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা কিংবা ডান বনাম বাম কোনো সরল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে সংস্কার বনাম পুরনো ব্যবস্থার, জবাবদিহিতা বনাম ক্ষমতার দম্ভের লড়াই। জামাত যদি এই লড়াইয়ে নিজেদের একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা শুধু ভালো ফলই করবে না, বরং বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। আর তারা যদি ব্যর্থ হয়, তাহলে এই নির্বাচন তাদের জন্য আরেকটি বড় সুযোগ হারানোর ইতিহাস হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।